এইচএসসি 2027 শুরু হয়ে গেল বা শুরু হচ্ছে। যাই বলি না কেন শুরু হবে। যাই বলি না কেন সবাইকে স্বাগতম আতিক্স ফিজিক্স সলিউশনে। এইচএসসি 27 তাদের জন্য কিন্তু শুরু হচ্ছে আতিক্স ফিজিক্স সলিউশনে সাইকেল 1। সাইকেল 1 ক্লাস শুরু 15 জুলাই থেকে, অনেকেই জানো। তো যাই হোক দেখি আমাদের সাইকেল অনেক কি আছে। ভেক্টর, গতিবিদ্যা, কাজ, শক্তি, ক্ষমতা, 3টি চ্যাপ্টার নিয়ে সাইকেল করা হয়েছে এবং তাদের ক্লাস মডিউল কিন্তু আমার ফেসবুক পেজে দেওয়া আছে। দেখে নেবে কিভাবে কোর্স শেষ হবে, কিভাবে ক্লাস হবে, কিভাবে পরীক্ষা হবে। প্রতিটা চ্যাপ্টারে কিন্তু থাকছে 10টিরও বেশি সলিউশন ক্লাস, যেখানে বেসিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সবই কভার হবে। ওকে, তো যারা এনরোল করোনি তো তুই এনরোল করো, ইনবক্স করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকবে। তো তারই আর কি সাইকেল অনেরই একটি ধারাবাহিকতা নিয়ে এসেছি আমরা, যে আমরা যে পড়ার মধ্যে কী করবো। আমরা থিওরিটিক্যাল পড়াশোনা করব, ম্যাথমেটিক্যাল পড়াশোনা করব, এমসিকিউ সমাধান করব, বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করব এবং ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু সমাধান করব। ফিজিক্স, যেখানে যেখানে ফিজিক্স আছে সব জায়গায় কিন্তু আমরা হাত দেব। ওকে, একটু দেখি আমরা কি করা যেতে পারে। আমি আজকে ক্লাসটা সাজিয়েছি কিছু প্রশ্ন নিয়ে যে আমরা আসলে থিওরিটিক্যাল পড়ার মধ্যেই কিন্তু ম্যাথ পড়ি। আমার প্রতিটা থিওরিটিক্যাল লেকচারের সাথেই কিন্তু সব শেষে কিন্তু একটা কথা যুক্ত আছে, গাণিতিক সমস্যার সমাধান। মানে প্রত্যেকটা থিওরির সাথে যদি ম্যাথ না করা যায় আসলে ফিজিক্সটা হয় না। ফিজিক্সটা তো এমন না যে শিট দিয়ে কিংবা কোনো ডায়লগ দিয়ে হয়ে যাবে। প্রত্যেকটার সাথে কি থাকবে? অবশ্যই গাণিতিক সমাধান থাকবে এবং ওভারঅল চ্যাপ্টার শেষ করার পরেও কিন্তু আমরা টানা সিকিউ, এমসিকিউ, বুয়েট, কুয়েট যাই বলুন না কেন আমরা সব ধরনের ম্যাথ কিন্তু করব। তারই ধারাবাহিকতায় আমরা ভেক্টর চ্যাপ্টারটার একটা ভালো ম্যাথ নিয়ে এসেছি। ভেক্টর থেকে আসলে কি ধরনের এক্সট্রা ম্যাথ হতে পারে সেগুলো কিন্তু আমি দেখবো আর কি। একটু দেখি এখানে কি বলেছে। আমার এই প্রশ্নটা আছে, একটি কণার অবস্থান ভেক্টর আর ইকুয়াল টু, আমি আবার লিখছি, একটি কণার অবস্থান ভেক্টর আর ইকুয়াল টু কি দেওয়া আছে, টি স্কোয়ার মাইনাস 1 আই ক্যাপ প্লাস 2t জে ক্যাপ। ওকে, ওটা একটা অবস্থান ভেক্টর দেওয়া আছে। তো অবস্থান ভেক্টর থেকে অবস্থান ভেক্টরের থেকে সরণ ভেক্টর আবার বিভিন্ন রকমের মানে বিয়োগ যোগ করে সরণ ভেক্টর নির্ণয় করা হয়। এই ধরনের অঙ্ক আছে, কিন্তু এখানে সঞ্চার পথ তোমরা ম্যাথমেটিক্সে কিন্তু সঞ্চার পথ পড়বে অবশ্যই। হ্যাঁ, সঞ্চার পথ, সরল রেখা, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এগুলো সব পড়বে, কিন্তু আমার ফিজিক্সটা কিন্তু এর বাইরে নয়। ওকে, এটা কি করা যেতে পারে? কি বলেছে? এক্স ওয়াই তলে সঞ্চার পথ। কি রে বাবা? এক্স ওয়াই তলে সঞ্চার পথ। আচ্ছা, এই যে একে আর অবস্থান ভেক্টর, এটুকুকে কি, এটা কি এটুকু আই ক্যাপ মানে এটুকু এক্স অক্ষের কম্পোনেন্ট, এটুকুকে কি বলা হয়? জানো, যারা জানবে এসএসসি 27 যারা আসছো তারাও জানবে। অলরেডি অনেকে বিভিন্ন জায়গায় এনরোলমেন্ট হয়ে বা বিভিন্নভাবে পড়াশোনা করে কিন্তু অলরেডি এগুলো জানে এবং এই যে এসএসসি লেভেলে কিন্তু ভেক্টর ছিল। ওকে, তো আমরা একটু দেখি। আর এটা শুধু এইচএসসি 27 বললে ভুল হবে, কিন্তু আসলে আমরা কোর্সগুলো রান করি একটা নতুন ফ্রেশার্স আসতেছে তাদের জন্য লক্ষ্য করে, কিন্তু এটা কিন্তু গতানুগতিক ভেক্টর 25, 26, 27 যারা এখন ট্র্যাকে আছো, লাইফের ট্র্যাকে আছো, 25, 26, 27 সবার জন্য গুরুত্বপূর্ণ। কারো যদি এটা কাভার না হয়ে থাকে ভেক্টর ভালো করে, আমার যদি প্রয়োজন বোধ হয়, কাভার হলেও কিন্তু সব শেষ হয় না। হ্যাঁ, সব জায়গায় কিন্তু সব জ্ঞান পাওয়া যায় না বা সব জায়গায় সব ওয়ে পাওয়া যায় না। ওকে, তাহলে এটা কিন্তু 25, 26, 27 সবাই নিতে পারে। হ্যাঁ, আর তোমার কোর্স ফিটাও কিন্তু খুব একটা বেশি নয়। দেখো এখানে কি, তাহলে এখানে এক্স বলতে বোঝাচ্ছে আমি কি, টি স্কোয়ার মাইনাস 1। ওকে, এবং আমার এই যে টুটিটাকে আমি কি বললাম, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্টকে জে ক্যাপ, তার সাথে জে ক্যাপ থাকে, আই ক্যাপ থাকে হচ্ছে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর বা এক্স অক্ষ বরাবর যে দিক নির্দেশ করা হয়। তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো কিন্তু নাম আয়তাকার একক ভেক্টর, ইংরেজিতে রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। এটা আই ক্যাপ দ্বারা এক্স অক্ষ বরাবর মানকে বোঝাবে, এক্স অক্ষের দিকে বোঝাবে, জে ক্যাপ দ্বারা ওয়াই অক্ষ, আর কে ক্যাপ দ্বারা কিন্তু জেড অক্ষ বোঝায়। ওকে, আচ্ছা, তো এখন সঞ্চারপথ মানে কি, দুটোকে একতেই এক্স আমি পৃথক করে লিখলাম, এখন এই ওয়াই আর এক্সটাকে মিক্স করে দিতে হবে। এখান থেকে টি অর্থ কি রে বাবা, টি অর্থ কি আসলে ওয়াই ডিভিশন 2 সাইড চেঞ্জ করলে। ওকে, এই টিটা আমি এখানে বসিয়ে দেব, এক্স ইকুয়াল টু ওয়াই 2 স্কোয়ার। তো সঞ্চারপথ মানে কি,
দুইটা একটা সমীকরণ, একটা অবস্থান ভেক্টর আছে, এখান থেকে এক্স ওয়াইটা এখান থেকে কিছু একটা সেপারেট করে নিয়ে, হ্যাঁ, এক্স ওয়াই মূলক একটা সমীকরণ নিয়ে আসছে যেখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকবে না। হ্যাঁ, তোমরা, হ্যাঁ, যেমন সরলরেখা সঞ্চার পথ, এখানে এক্স ওয়াই থাকবে কিন্তু, হ্যাঁ। তো যাই হোক, এখানে আমরা দেখছি কি হচ্ছে, এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ডিভিশন 4 মাইনাস 1, এক্স ইকুয়াল টু 4 ওয়াই স্কোয়ার মাইনাস 4, হতে পারে এরকম। দর্শক করলাম আমরা, তারপরে কি আসতেছে ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 4x, আসলো, এটা আসলো। ওকে, এখন ফাইনালি আমরা কি লিখতে পারি? ফাইনালি কি লিখতে পারি? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x প্লাস 4, দেন আমি কোনো কিছু স্কিপ করছি না, এতক্ষণে হয়ে যেত, তারপর আমি স্কিপ না করে শুরু থেকে দেখাচ্ছি। তাহলে এটা কিসের সমীকরণ? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ম্যাথমেটিক্সে এটা কিন্তু একটা অধিবৃত্তের সমীকরণ। কি বলবো আমরা? অধিবৃত্তের সমীকরণ। তাহলে এইটি হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। যদি বলে এই সমীকরণটা কেমন, এমসিকিউ আসতে পারে না? হ্যাঁ, অবশ্যই আসতে পারে তো, হ্যাঁ, এটি তো আসতে পারে। এই সঞ্চার পথটা কেমন হতে পারে? অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত নাকি বৃত্ত? কেমন? অধিবৃত্ত। এটা একটি অধিবৃত্তের সমীকরণ, এক্সট্রা করে শিখিয়ে রাখলাম। এই যে বিষয়গুলো, এটা কিন্তু আসলে সব সময় সবাই পড়াবে না। হ্যাঁ, এক্সট্রা অনেক নলেজ থাকে যার সাথে বলতে হয়। এটা আসলে তুমি যদি কয়েকটা জায়গায় পড়ো তখন ফিল করতে পারবা যে আসলে কি হচ্ছে। এরপরে এরপরে একটা আমরা ম্যাথ নিয়েছি, এরকম আরো অনেক ম্যাথ আছে। ওকে, এরকম আরো অনেক ম্যাথ আছে। এটা তোমার একটা সিম্পল ম্যাথ, কিন্তু দেখে মনে হয় যে আসলে অনেক কিছু ঘটতেছে এখানে, অনেক কিছু হতে পারে। হ্যাঁ, অঙ্ক থেকে অনেক কিছু হতে পারে। এই ম্যাথটাই যে ম্যাথ, এখান থেকে যে আরো অন্য কিছু আসতে পারে, এই ম্যাথটাই যে আসবে এমন কিন্তু বলা যাচ্ছে না। হ্যাঁ, তবে এইটা শিখলে এখান থেকে আরো অন্যান্য কিছু পাওয়ার একটা ওয়ে তৈরি হয়, ওয়ে তৈরি হয়। একটু দেখি কি বলেছে। একটি জাহাজ প্রতি ঘন্টায় এত বেগে যাচ্ছে কোন দিকে? সম্ভবত পূর্ব দিকে গতিশীল। ঠিক আছে, সর্বপ্রথম আমাকে উত্তর পশ্চিম অঙ্কন করা শিখতে হবে। হ্যাঁ, এটা কি উ, এটা কি দু, আমি বলি এইভাবে, উ দু, পু, প, তোমাদের মানচিত্রে যেরকম আছে সেভাবেই উপু দ শিখতে হবে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। হ্যাঁ, এইভাবে কিন্তু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকাতে হবে। তুমি চাইলেও অন্যভাবে আঁকাতে পারবে না, এটাই ইন্টারন্যাশনাল নিয়ম। ওকে, ঠিক আছে। এখন কথা হলো সে কি বলেছে, একটি নৌকা উত্তরের সঙ্গে, সরি, একটি জাহাজ প্রতি ঘন্টায় এত কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে গতিশীল। ওকে, ঠিক আছে, এইদিকে জাহাজ গতিশীল। ওকে, এদিকে জাহাজ গতিশীল 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, আচ্ছা, এখন একটি নৌকা উত্তরের সঙ্গে, উত্তর কত, একটি নৌকা উত্তরের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে যাচ্ছে। উত্তরের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে যাচ্ছে একটা নৌকা। ভালো কথা যাচ্ছে, ভেরি সিম্পল বিষয়। ওকে, এখন হচ্ছে দর্শন তত্ত্ব। কি বললাম আমি? দর্শন তত্ত্ব। তো দর্শনটা আসলে তো অত কিছু, মানে দর্শন থেকে দার্শনিক হওয়া যাবে না, অঙ্ক করতে হবে যে নৌকাটির বেগ কত হলে, তাহলে নৌকাটির বেগ কত হলে ভি, এটাকে বললাম v1, এটাকে বললাম v2। আচ্ছা, নৌকাটির বেগ কত হলে জাহাজটি থেকে মনে হবে নৌকাটি সর্বদাই উত্তর দিকে যাচ্ছে, জাহাজটি থেকে মনে হবে নৌকাটি সর্বদাই উত্তর দিকে যাচ্ছে। ওই জাহাজ থেকে মনে হচ্ছে সর্বদা উত্তর দিকে যাচ্ছে, এদিকে ভাবও কম, এদিকে ভাবও কম। তুমি মেইন জায়গায় আসো। সবসময় কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে এত ভাবা যাবে না। হ্যাঁ, কতটুকু ভাবা যাবে সেটার লিমিটেশন আছে। বেসিকটা ভালো করে পড়ো, থিওরিটা যখন পড়াবো তখন দেখবা যে এই ধরনের ভাবাভাবি, হ্যাঁ, দূর হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো তো আমরা এখানে একটা সমগ্র ত্রিভুজ অঙ্কন করতে পারি। হয়ে গেল, হয়ে গেল তো নাকি? হুম, হয়ে যেতে পারে। ওকে, দেখো তো আমি যেটা বলছি, দেখো এই যে এইদিকে যে এইটা 10 কিলোমিটার পার আওয়ার, কি বললাম? 10 কিলোমিটার পার আওয়ার। তো এদিকে যেরকম, এদিকে আমরা কল্পনা করতে পারি এটাও 10 কিলোমিটার পার আওয়ার, এটাও 10 কিলোমিটার পার আওয়ার হতেই তো পারে, তাই না? এই সমান্তরাল এটা পূর্ব দিক হতে পারে, এটা তো পূর্ব দিক হতে পারে। তাহলে এখানে যদি আমি সাইন অ্যাপ্লাই করি,
সরি, ওই ত্রিভুজে যদি আমি সাইন 30 ডিগ্রি অ্যাপ্লাই করি, সাইন মানে কি সামনের বাহু, তাই না? এটা আমরা বলি, লম্ব না বলে আমি অনেক সময় বলি সাইন মানে সামনের বাহু, কজ মানে কাছের বাহু, কজ মানে কাছে, সাইন মানে সামনে, হয় তো নাকি? তো লম্ব ভাগ অতিভুজ, লম্ব কত? 10 কিলোমিটার/আওয়ার/সেকেন্ড। তুমি দরকার হলে 10 টাইমস 1000 টাইমস 3600 এটা দিয়ে করতে পারো, তাহলে অঙ্কের আনসারটা মিটার/সেকেন্ডে আসবে। আর যদি এটা দিয়ে করো কিলোমিটার/আওয়ারেই আসবে। ওকে, আমি বসলাম 10। আচ্ছা, এখন কি দেখো, এগুলো তো খুব ইজি, কিন্তু অঙ্কগুলো খুব মানে ট্রিকি আর কি, ইজি বলবো ট্রিকি আর কি। ওকে, ভূভাগ অতিভুজ, অতিভুজ মানে কি? V2, সিম্পলি V2 ইকুয়াল টু 10 ডিভিশন সাইন 30 মানে হাফ, তাহলে কিছু একটা আসবে 20 সাইন 30 মানে কত? হাফ, উল্টে যে কিছু একটা মিটার/সেকেন্ড হয়ে গেল। কি দেখলো না দেখলো সেদিকে তো আমি গেলামই না, হ্যাঁ, উত্তরের সাথে অঙ্ক করেছো, বাস হয়ে গেছে। ওকে, এখন কথা হচ্ছে যদি বলে, যদি বলে হ্যাঁ জাহাজের সাপেক্ষে, এই যে দেখো গ্যাটিস, কি বললাম? গ্যাটিস, জাহাজের সাপেক্ষে নৌকার বেগ কত? জাহাজের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ কত? আচ্ছা, এটা কি বললাম যে 10, এটা কত হলো? সাপোজ 20 কিলোমিটার/আওয়ার, যাই থাকুক না কেন 20 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, আসলো। তো যদি এক্সট্রা অঙ্কে একটু গ্যাটিস দেয়, যে কি দেয়, যে জাহাজের সাপেক্ষে, এটা যদি প্রশ্ন করে নৌকার আপেক্ষিক বেগ কত, কি বলবো? হুম, দেখো এইদিকেও যাচ্ছে, পূর্ব দিকে এইদিকেও যাচ্ছে, একই দিকে যাচ্ছে না। আচ্ছা, আমরা কি বলি আপেক্ষিক বেগ, আমরা অনেক কিছু শিখি, থিওরির মধ্যে শিখবো, অ্যাটলিস্ট ফাইনাল পর্যায়ে কিন্তু আমাদের ট্রিক্স আনতে হবে, যে একই দিকে গেলে আপেক্ষিক বেগ কি হবে? বিয়োগ। আর যদি বিপরীত দিকে যায় সেটা কি হয়? যোগ। এটা আপেক্ষিক বেগের হচ্ছে শর্ট টেকনিক। তাহলে জাহাজের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ কত হবে? হ্যাঁ, ভি টু প্রাইম ইকুয়াল টু V2 মাইনাস V1 হয়ে গেল। এটা হচ্ছে আপেক্ষিক বেগ। এই যে এক্সট্রা কারিকুলাম কি অ্যাক্টিভিটিস অবশ্যই কাজে লাগবে কিন্তু তোমার সব জীবনে, কলেজ লাইফেও প্লাস ফিউচার লাইফেও, মানে অ্যাডমিশনেও কিন্তু। যাই হোক, সাইকেল অন শুরু হয়ে যাচ্ছে, দ্রুত সবাই এনরোল করবে। এরকম অসংখ্য অঙ্ক আমরা করব, অসংখ্য না হলে অবশ্যই সংখ্য, হ্যাঁ, অসংখ্য না অবশ্যই সংখ্য, সীমার মধ্যে অসীম হতে আতিক ফিজিক্স সলিউশনের সাইকেল অনে সবাই এনরোল করো, দ্রুত এনরোল করো, এবং ডিসকাউন্ট কিন্তু অবশ্যই থাকছে। চোখ রাখো আতিক ফিজিক্স সলিউশনে।